Now we will try to discuss all the short stories and essays and extra 10 notes for your exam SLST 11-12 2025. Let's begin. The first question from The Lagoon by Joseph Conrad. Its publication is 1897. It is a short story. Cornhill magazine প্রকাশিত হয়েছিল. Form and meter short story. Symbolic descriptive narrative এখানে আছে আমরা পাবো. থিম হিসাবে পাবো আমরা কলোনিয়াল গিল্ট, লাভ অ্যান্ড বিট্রায়াল অ্যান্ড মেমোরি। টোন মেলানকলিক টোনে লেখা হয়েছে আরসাতের করুণ জীবন কাহিনী। রিফ্লেকটিভনেস আমরা পাবো হোয়াইট ম্যান আরসাতের একটা ফয়েল হিসাবে কাজ করবে। হোয়াইট ম্যান শুধুমাত্র প্যাসিভ লিসেনার হিসাবে কাজ করবে, আর আরসাত শুধুমাত্র বলে যাবে। ফ্রেম ন্যারেটিভ টেকনিক আমরা সেখানে দেখতে পাবো, আর সাবটলি অ্যাকিউজেটরি এখানে আমরা টোন দেখতে পাবো, একটু অভিযোগ দেখতে পাবো। কি ফ্যাক্ট আমরা দেখতে পাবো যে Conrad's exotic settings and moral ambiguity are central. Lagoon explores choices and consequences in colonial Malaya. Exam related কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার, যদিও আমার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, তবুও একবার ঝটপট দেখে নেওয়া যাক। Who wrote The Lagoon? Joseph Conrad. Where is the story set? Answer: in Southeast Asia, Malay archipelago. Name of the central conflict, trickery and moral guilt within personal relationship. আরসাত বিট্রায়াল এখানে কিন্তু আছে। আরসাত বিট্রায়াল করেছে তার ভাইকে, যখন সে ওয়েডিং কেপটা পার হয় এবং জলে চলে যায় আরসাতের ভাইকে সে নৌকায় না তুলেই। আর এটা হচ্ছে ক্লাইম্যাক্স, এই গল্পের ক্লাইম্যাক্স হচ্ছে এইখানেই বিট্রায়াল। তারপরে তার রিমোর্স এবং লাভ, বিট্রায়াল, রিমোর্স এগুলো হচ্ছে থিম এখানকার। রিভেঞ্জও থাকবে লাস্টে। হোয়াট ন্যারেটিভ টেকনিক্স ডাজ কনরাড ইউজেস থার্ড পার্সন ন্যারেটিভ টেকনিক অ্যান্ড রিফ্লেকটিভ কমেন্ট্রি। নেক্সট শর্টস অ্যান্সার আমরা দেখবো যে এক্সপ্লেন দ্য রোল অফ সেটিং আমরা দেখতে পাবো যে ট্রপিক্যাল ল্যাগুন রিফ্লেক্টস ক্যারেক্টার আইসোলেশনস অ্যান্ড মার্কি মোরাল চয়েস দে ফেস। নেক্সট হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ল্যাগুন ইমেজ। এই ল্যাগুনটার যে পারিপার্শ্বিক মানে একটা বিষয়, সেটা হচ্ছে আরসাতের মনকে ব্যাখ্যা করে। লিমিনাল স্পেস সিম্বলাইজিং কনসিলমেন্ট, মেমোরি অ্যান্ড মোরাল স্ট্যাগনেশন, এইগুলো আমরা দেখতে পাবো। তো এই সমস্ত কিছু আরসাতের যে আত্মা, এটাকে প্রতিফলিত করছে। হাউ ডাজ কনরাড প্রেজেন্টস আরসাতস ইনার লাইফ? অ্যান্সার: থ্রো মেমোরি, সাইলেন্স অ্যান্ড স্টোরি টেলার্স রিফ্লেকটিভ টোন। আমরা নেক্সট কোয়েশ্চেন যাই। এক্সাম রিলেটেড কোটেশন: হি হ্যাড পুট আউট his hand. Students may be asked to explain the moment of betrayal. এখানে আমরা পাবো ডিসকাস মোটিভস, কনসিকোয়েন্স অ্যান্ড সিম্বলিজম ইন দ্যাট সিন। আমরা এখানে অনেক সিম্বলিজম দেখতে পাবো, প্রচুর পরিমাণে প্রাকৃতিক বর্ণনা আমরা পাবো। এই সমস্ত প্রাকৃতিক বর্ণনাগুলো এই কবিতার যে ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করছে, ঠিক আছে, কনসিকোয়েন্স হিসাবে কাজ করবে। এরপরে হোয়াট থিম লিঙ্কস টু কলোনিয়াল কনটেক্সট? দ্য টেনশন অফ কালচারাল এনকাউন্টার অ্যান্ড পার্সোনাল কস্ট অফ অনার অ্যান্ড রিভেঞ্জ। এরপরে দেখব এক্সামটি। এখানে ফোকাস অন সিম্বলিজমের উপর বেশি ফোকাস করা হয়েছে। ক্যারেক্টারাইজেশন অ্যান্ড মোরাল অ্যাম্বিগুইটি অফ অ্যাকশন কিন্তু আমরা এখানে দেখব। আমরা যাই আরবি। দেখব যে এর পাবলিকেশন হচ্ছে 1914 খ্রিস্টাব্দ ইন ডাবলিনার্স ফ্রম আর মিটার। এখানে কামিং অফ এজ রিয়ালিস্ট ন্যারেটিভ শর্ট স্টোরিটা। থিম হচ্ছে আইডিয়ালিজম অ্যান্ড ডিসইলিউশনমেন্ট, দ্য লস অফ ইনোসেন্স। টোন পাবো নস্টালজিক, ইয়ার্নিং, আলটিমেটলি বিটার অ্যান্ড ডিসইলিউশনড। Key fact: a study in epiphany. James Joyce shows how the narrator's idealistic desire collapse into reality of adult limitation. Exam related question আমরা পাবো who is author of Araby? James Joyce. In which collection does it appear? Dubliners. What is the central theme? The clash between romantic idealism and harsh reality, disillusionment. এগুলো। What is the epiphany? Answer: a sudden realization or insight experienced by character. A sudden realization or insight experienced by character. Answer. Next, short story described the narrator's feeling of bazaar. This short story describes. Answer: he feels disappointed and ashamed. The bazaar's banality destroys his fantasies. Describe the narrator's feelings at the bazaar. তো কী করছে, বাজারের যে ব্যানালিটি, এটা তার ফ্যান্টাসিকে ডিস্ট্রয় করছে, তার যে কল্পনা সেটাকে ডিস্ট্রয় করছে। নেক্সট, হাউ ডাজ জয়েস ইউজ ইমেজারি টু কনভে মুড? ডার্ক স্ট্রিটস, সাইলেন্স অ্যান্ড সেন্সারি ডিটেলস ক্রিয়েট এ মুড অফ থ্রাউটেড ডিজায়ার।
Dark state, silence, and sensory detail create a mood of throated desire. Next, what does Araby symbolize for the narrator? Araby কি symbolize করছে narratorের জন্য? Answer: a world of exotic promise. A world of exotic promise that ultimately fails to deliver. প্রচুর প্রমিস করা হয় এখানে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো ব্যর্থ হয়। নেক্সট, গেজিং আপ ইনটু দ্য ডার্কনেস আই স মাই সেলফ। এটা রিপ্রেজেন্ট করছে সেলফ রিকগনিশন অ্যান্ড পেনফুল লস অফ ইলিউশন। এরপরে আমরা দেখি হোয়াট ন্যারেটিভ পার্সপেক্টিভ ইজ ইউজড হেয়ার। এখানে আমরা দেখতে পাবো ফার্স্ট পার্সন লিমিটেড, ন্যারেটর অ্যাজ এ ইয়ং বয় রিকাউন্টিং মেমোরি। লিঙ্ক দ্য স্টোরিজ স্ট্রাকচার টু দ্য থিম অফ ম্যাচুরেশন অ্যান্ড এপিফ্যানি। লোটাস ইটার্স বাই সমারসেট মম, পাবলিকেশন 1945। ফর্ম অ্যান্ড মিটার। আচ্ছা, ফর্ম হচ্ছে শর্ট স্টোরি, ফিলোসফিক্যাল টেলস অ্যাবাউট চয়েস অ্যান্ড লেজার। থিম দেখতে পাবো দ্য কস্ট অফ অ্যাট্রাকশান অফ এসকেপ। সে এসকেপ করতে চেয়েছিল তার নিজস্ব ব্যাংকের ম্যানেজারই ছেড়ে সে অন্য জায়গায় যেতে চেয়েছিল শুধুমাত্র লেজার লাইফকে উপভোগ করার জন্য, কিন্তু সেটাই তার জীবনের সবচেয়ে বেশি ভুল হয়েছে, আর সে এই উপভোগটা করতে পারেনি। এর কারণ হলো সে ফ্যারাগুয়েলিনি দেখতে দেখতেই মারা গেছে। দুটো রক দেখতে দেখতেই সে ওই চাঁদের আলো, যে চাঁদের আলো তাকে ডেকেছিল হাতছানি দিয়ে, সে চাঁদের আলোর ওইখানেই 66 বছর বয়সে সে মারা গিয়েছিল। পোয়েটিক জাস্টিস হয়েছে তার জীবনে, এটা আমরা দেখতে পাই। রিফ্লেকটিভ, আইরনিক এবং কশিয়ারি, এখানে কশনারি আমরা স্টোন দেখতে পাবো। কি ফ্যাক্ট, মম এক্সপ্লোরস দ্য আইডিয়া অফ চুজিং লেজার ওভার ডিউটি। মম এখানে লেজার চুজ করেছে ডিউটির চাইতে। দ্য লোটাস ইটার্স ইমেজ ইভোক্স ফরগেটিং দ্য লিভিং ফর প্লিজার। আমরা লিভিং দেখতে পাই কি আনন্দের জন্য, উচ্ছলতার জন্য, একটু লেজারের জন্য সে কিন্তু নিজের জীবনকেই ভুলে গেছে। এই ব্যাপারটা আমরা উইলসন ক্যারেক্টারের মধ্যে দেখতে পাবো। উইলসন ক্যারেক্টার একটু পেকুলিয়ার ক্যারেক্টার, যে যাকে ন্যারেটার একটু পেকুলিয়ার টাইপের ক্যারেক্টার করেছে এবং তার ভবিষ্যৎ নিয়ে তিনি ভয় করেছেন, অথচ উইলসনের কোনো ভয় নাই ভবিষ্যৎ নিয়ে। এটা যেন ডক্টর ফস্টাসের একটা অন্যান্য রূপ। ডক্টর ফস্টাস তার 24 বছরের জীবনের বিনিময়ে মেফিস্টোফেলিসকে তার আত্মা, তার সোল বিক্রি করে দেয়। ঠিক এরকমভাবেই সে প্লিজারের জন্য তার নিজের জীবনের 60 বছরের পরবর্তী অংশ বিক্রি করে দেয়, আর কিনে নেয় জীবনে 60 বছরের আগের বয়সটুকু। নেক্সট আমরা দেখতে পাই কতগুলো শর্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য স্টোরিজ সেন্ট্রাল চয়েস বিটুইন কমফোর্টেবল লেজার ইন ক্যাপ্রি অ্যান্ড এ কনভেনশনাল লাইফ অফ ডিউটি ইন ইংল্যান্ড? হোয়াট ডাজ লোটাস ইটিং সিম্বলাইজ? লোটাস ইটিং কী সিম্বলাইজ করছে? ইন্ডোলেন্স, এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটি অ্যান্ড এ লাইফ অফ সেন্সুয়াল ইজ। এগুলো কিন্তু অ্যান্সার হবে। লোটাস এটা এগুলো সিগনিফাই করছে। ইন্ডোলেন্স সিগনিফাই করছে অলসতা, এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটি, যে কাজকর্ম থেকে এসকেপ হয়ে যাওয়া, অ্যান্ড এ লাইফ অফ সেন্সুয়াল এজ, এবং নিজের শরীরকে ভালো রাখা এবং মনকে সন্তুষ্ট করা যেন তার জন্য জীবন। নেক্সট শর্টস অ্যান্সার এখানে পড়তে পারে যে হাউ ডাজ দ্য ন্যারেটার জাজ দ্য প্রোটাগনিস্ট চয়েস? অ্যান্সার: দ্য ন্যারেটার প্রেজেন্টস ইট উইথ অ্যাম্বিভ্যালেন্ট আইরনি, ফ্যাসিনেশন মিক্সড উইথ মোরাল রিজার্ভেশন। ন্যারেটার তার নিজের মুখ থেকে শুনতে পায় যে উইলসন 17 বছর বয়সে সে তার চাকরিতে জয়েন করেছিল ব্যাংকে, এবং তার বয়স যখন 34 বছর সে তখন কোথায় যায়? সে 34 বছর বয়সে ক্যাপ্রি বেড়াতে যায়, পিয়াজ্জা, এবং সেখানকার সৌন্দর্য দেখে সে অভিভূত হয়ে যায়, ডিসিশন মেকিং করে, তারপরে বাড়ি ফিরে আসে। কিন্তু 1 বছর সে কিন্তু ফ্যাশনেবল, মনে মনে ফ্যান্টাস্টিক্যাল একটা আইডিয়া করতে থাকে যে আমি সেখানে গেলে অনেক ভালো হবে হয়তো। 1 বছর পর সে 35 বছর বয়সে টোটালি ফুললি সিদ্ধান্ত নিয়ে নেয় যে সেখানে ক্যাপ্রিতেই সে কিন্তু বসবাস করবে। এরপরে আমরা দেখতে পাই যে ওই 35 বছর থেকে 50 মানে 15 বছর পর্যন্ত ক্যাপ্রিতে খুব সুন্দরভাবে জীবনযাপন কাটায়, এবং 50 বছর যখন তার বয়স তখন ন্যারেটারের সঙ্গে তার দেখা হয়। এরপর ন্যারেটার চলে আসে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে। ন্যারেটার যখন আবার যায় তখন উইলসনের বয়স হচ্ছে 63 বছর, তখন তার জীবনের যা হবার হয়ে গেছে। তারপর যখন ন্যারেটার চলে আসে পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে কিনা তার আগে দেখতে পাই যে অলিভ টির যে আছে না, অলিভ টির মধ্যে সে লুকিয়ে পড়ে এবং হান্টিং বিস্টের মতো এখানে ওখানে ঘুরে বেড়ায়। এর কারণ সে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পায়, একদম ভয় পায় কোনো লোকের সামনে আসতে। আর সে এর আগে সুইসাইড অ্যাটেম্প্ট করে নিয়েছিল 63 বছরের আগে, মানে 60 বছর বয়সে। আর 66 বছর বয়সে সে মারা যায়। যখন মারা যাওয়ার সময় হচ্ছে 1929 সাল। আর 1897 খ্রিস্টাব্দে কী হয়, সে কিন্তু ক্যাপ্রিতে প্রথমবারের জন্য বেড়াতে আসে। এরপর আমরা দেখব এরপরে আমরা কোথায়, হোয়াট থিম কানেক্টস টু মডার্নিটি? অ্যান্সার: কোশ্চেন অফ ইন্ডিভিজুয়াল অটোনমি অ্যান্ড মডার্ন সার্চ ফর মিনিং।
নেক্সট, হাউ ডাজ মম ক্রিয়েট এ ফিলোসফিক্যাল টোন? অ্যান্সার, থ্রো রিফ্লেকটিভ ন্যারেশন অ্যান্ড মোরাল কমেন্ট্রি। রিফ্লেকটিভ ন্যারেশন এবং মোরাল কমেন্ট্রির দ্বারা আমরা পাই। নেক্সট, এক্সাম কোটেশন যে হি হ্যাড ফাউন্ড হিজ লোটাস ল্যান্ড, এইটার সিগনিফিক্যান্স হচ্ছে ইট রিফ্লেক্টস দ্য প্রোটাগনিস্ট অ্যাটেনমেন্ট অফ লাইফ সেন্টার্ড অন প্লিজার্স অ্যান্ড উইথড্রয়াল। এরপর আমরা দেখতে পাই যে প্রোটাগনিস্টের যে মোটিভেশন ফর স্টেইং ক্যাপ্রি, এই ক্যাপ্রিতে থাকা মোটিভেশন আমরা দেখতে পাই। নেক্সট, হোয়াট ইজ দ্য স্টোরিজ ন্যারেটিভ ভিউ পয়েন্ট? থার্ড পার্সন ন্যারেটর এখানে আমরা দেখতে পাই উইথ ওকেশনাল মোরালাইজিং অ্যাসাইডস। কন্ট্রাস্ট অফ স্টোরিজ পোর্ট্রায়াল অফ ফ্রিডম উইথ সোশ্যাল এক্সপেকটেশন অফ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আমরা দেখতে পাই। ডিউটি ভার্সেস রেসপন্সিবিলিটি, এটাই হলো এখানকার মেন থিম। আমরা চলে আসি এর সাথে দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যানফিল্ড, পাবলিকেশন 1922। এটা হচ্ছে একটা শর্ট স্টোরি। এর যে ফর্ম সেটা হচ্ছে একটা শর্ট স্টোরি, মডার্ন শর্ট স্টোরি, সাইকোলজিক্যাল ভিগনেট এটাকে বলা হয়। থিম হচ্ছে গ্রিফ, মেমোরি অ্যান্ড ফিউটিলিটি অফ ট্রাইং টু কন্ট্রোল লস। গ্রিফ, মেমোরি অ্যান্ড দ্য ফিউটিলিটি অফ ট্রাইং টু কন্ট্রোল লস, এই থিমগুলো আমরা দেখতে পাবো। এরপরে টোন, ডিচার্জ টোন দেখতে পাবো, আইরনিক, ইনক্রিজিংলি ট্র্যাজিক। কি ফ্যাক্ট দেখতে পাবো, ম্যানসফিল্ড এক্সামিনস হাউ দ্য বসেস বিহেভিয়ার। একটু তোমরা সামারিটা জেনে নিও অন্য কোনো ভিডিওতে। হাউ দ্য বসেস বিহেভিয়ার টুয়ার্ডস দ্য ফ্লাই রিভেলস ডিপার আনসলভড গ্রিভ ওভার হিজ সন্স ডেথ। তাহলে তোমরা বেশি পরিমাণে বুঝতে পারবে আর কি। দ্য ফ্লাই এর লেখক ক্যাথরিন ম্যানসফিল্ড, ডেথ অফ হিজ সন ইন ওয়ার, এটা হচ্ছে এই ইভেন্টসটা হান্টস করে দ্য বসকে। হোয়াট সিম্বলিক অ্যাকশন ডাজ দ্য বস পারফর্ম? কোন সিম্বলিক অ্যাকশন এই বস পারফর্ম করে? হি টর্চার্স দ্য ফ্লাই অ্যাজ এ ওয়ে টু এক্সার্ট কন্ট্রোল অ্যান্ড টেস্ট হিজ ইমোশন। হি টর্চার্স দ্য ফ্লাই, সে কিন্তু ফ্লাইকে টর্চার করে, অ্যাজ এ ওয়ে টু এক্সপার্ট কন্ট্রোল, অ্যাজ এ ওয়ে টু এক্সার্ট কন্ট্রোল অ্যান্ড টেস্ট হিজ ইমোশন, সে তার ইমোশন নিয়ে খেলা করে, পরীক্ষা করে। এরপরে এক্সপ্লেন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ব্লট অন দ্য পেপার। ব্লট অন দ্য পেপারের যে সিগনিফিক্যান্স, ইট সিম্বলাইজেস দ্য বসেস সাপ্রেসড গ্রিফ অ্যান্ড সাডেন রুইন অফ মেমোরি। এরপর হাউ ডাজ ম্যানসফিল্ড ইউজ দ্য অফিস সেটিং অ্যাজ এ স্টেরিল স্পেস দ্যাট অ্যাম্প্লিফাইস ইমোশনাল এমটিনেস অ্যান্ড রিচুয়ালস, এগুলো। নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্লাই রিপ্রেজেন্ট? অ্যান্সার, লাইফ, স্ট্রাগল অ্যান্ড বসেস অ্যাটেম্প্ট টু অ্যাসার্ট পাওয়ার ওভার ডেথ, লাইফ, স্ট্রাগল অ্যান্ড বসের যে অ্যাটেম্প্ট টু অ্যাসার্ট পাওয়ার ওভার ডেথ, মানে মৃত্যুর উপর পাওয়ার বসানো, এই বিষয়গুলো আমরা দেখতে পাই রিপ্রেজেন্ট করে, মানে মরতে দেবে না। নেক্সট, এক্সাম কোটেশন আমরা যাই, হি স দ্য ব্লট, এটার যে এক্সপ্লেনেশন আমরা পাবো, দ্য ব্লট অ্যাক্টস অ্যাজ এ ট্রিগার অফ মেমোরি, দ্য ব্লটস অ্যাক্টস অ্যাজ এ ট্রিগার অফ মেমোরি অ্যান্ড এ ক্র্যাক ইন দ্য বসেস কম্পোজার। বইয়ের যে টেক্সচুয়াল খুঁটিনাটি কোশ্চেন ওইগুলো অন্য ভিডিওতে, কিন্তু এখানে টেক্সচুয়াল খুঁটিনাটি কোশ্চেন নয়, জাস্ট একটু সারফেস। What narrative perspective is used? Third person limited, focusing on boss's perception, or emphasize symbolism and psychological characterization in answer. এরপর আমরা পাই, why is the fly considered modernist? এখানে যে ফ্লাই আছে না, ওখানে এই ফ্লাইকে কেন মডার্ন শর্ট স্টোরি বলা হয়? ইট ফোকাসেস অন ইন্টেরিয়রিটি, ফ্র্যাগমেন্টেড টাইম অ্যান্ড সিম্বলিক ডিটেলস অ্যালাইন্স উইথ মডার্নিস্ট টেকনিক্স। ওকে, এরপর আমরা যাই ড্রিম চিলড্রেনে। ড্রিম চিলড্রেন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এসেস বাই চার্লস ল্যাম্পকে দ্য প্রিন্স অফ এসেইস্ট বলা হয়। এটা এস.টি. কোলরিজ বলেছেন প্রিন্স অফ এসেইস্ট। পাবলিকেশন 1823। আচ্ছা, এসেস অফ এলিয়াতে প্রথমে প্রকাশিত হয়েছিল। নেক্সট, ফ্রম হচ্ছে এটা পার্সোনাল এসে, তার পার্সোনাল গ্রিপ, নস্টালজিক টোনে এখানে লেখা হয়েছে। ইন্টিমেট, উইশফুল, অ্যান্ড এখানে আমরা দেখতে পাবো তার মেমোরি, ইম্যাজিনেশন, ড্রিম ইম্যাজিনেশন, আর ডোমেস্টিক অ্যাফেকশান, কিছু কিছু বাস্তবতা আছে, এবং বাস্তবতার সঙ্গে স্বপ্নের ডানার রঙে রং মিলিয়ে এই ড্রিম চিলড্রেনটা গঠিত হয়েছে। কি ফ্যাক্ট হিসাবে আমরা পাবো, ওয়ান অফ দ্য ল্যাম্পস বেস্ট নোন এলিয়াসেস ব্লেন্ডস অটোবায়োগ্রাফিক্যাল রিমিনেশনস উইথ ইমাজিনড ডোমেস্টিক সিনস টু ইভোক প্যাথোস। আমরা এখানে প্যাথোস দেখতে পাবো অনেক, হিউমারের চাইতে বেশি পরিমাণে প্যাথোস দেখতে পাবো। হু রোট ড্রিম চিলড্রেন এ রিভারি? অ্যান্সার, চার্লস ল্যাম্প। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য সেন্ট্রাল মুডের যে থিম সেটা কি? অ্যান্সার, নস্টালজিক অ্যান্ড উইস্টফুল লঙ্গিং। নেক্সট, হোয়াট লিটারারি ফর্ম ডাজ ল্যাম্প ইউজ? ল্যাম্প কী ধরনের লিটারারি ফর্ম ইউজ করেছে? পার্সোনাল এসেস অর রিভারি মিক্সিং মেমোরি অ্যান্ড ইমাজিনেশন। এরপরে শর্টস অ্যান্সার, এক্সপ্লেন দ্য রোল অফ দ্য ন্যারেটার্স চিলড্রেন ইন এসেস। এরপরে আছে, দে আর ফিগমেন্টস অফ ন্যারেটার্স ইমাজিনেশন রিপ্রেজেন্টিং আনফুলফিল্ড ডোমেস্টিক হোপস। আমরা আনফুলফিল্ড ডোমেস্টিক হোপস আমরা দেখতে পাবো। এই এলিয়া ছদ্মনামে লেখা
চার্লস ল্যাম্প এলিয়াচদ নামে যে তিনি লিখেছেন, তো তার 7 বছরের প্রেম ছিল অ্যানেস সিমন্সের সঙ্গে। তার ডোমেস্টিক লাইফ ভালো ছিল না, তাকে ছেড়ে চলে গিয়েছিল। এর জন্য তিনি লিখেছেন যদি তাদের বিয়ে হতো তাহলে তাদের ড্রিম চিলড্রেন হতো এলাইসা জন। নেক্সট, হোয়াট ইজ দ্য ক্লাইম্যাক্স কি এখানকার? রেভেলেশন অ্যাট দ্য টেক্সট এন্ড দ্য চিলড্রেন ফেড অ্যান্ড দ্য ন্যারেটর রিভেলস দে ওয়ার ড্রিমস, এ পয়েগন্যান্ট লস ইজ এক্সপোজড। আমরা দেখতে পাবো ড্রিম চিলড্রেনটা যখন উধাও হয়ে যায় তখন চার্লস ল্যাম্বের জীবনে একটা আধার নেমে আসে, আর এখানেই গল্পটা কিন্তু শেষ হয়। এক্সাম কোটেশন এটা বাদ দাও। এরপরে দেখো বেশ ঠিক আছে, আর কিছু নাই সেরকম। বেশ নেক্সট, সুপারঅ্যানুয়েটেড ম্যান, চার্লস ল্যাম্বের এসে আরও একটা 1820 দিকে, এটা জেমস অফ এলিয়াতেই আছে। আমরা দেখতে পাবো এটা পার্সোনাল এসে, স্যাটারিক্যাল রিফ্লেকটিভ পিস। আর এজিং, সোশ্যাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড জেন্টেল স্যাটার অফ রিটায়ারমেন্ট অ্যান্ড ইউজফুলনেস আমরা এখানে পাবো। টোন হিসাবে রে টোন আর রিফ্লেকটিভ জেন্টলি স্যাটারিক্যাল টোনে এখানে লেখা হয়েছে। কি ফ্যাক্ট হিসাবে পাবো, ল্যাম্প কম্বাইন্স হিউমার অ্যান্ড মেলানকলি টু ক্রিটিক হাউ সোসাইটি ট্রিটস দ্য এল্ডারলি অ্যান্ড রিট্রাইভিং সিভিল সার্ভেন্টস। ঠিক আছে, ল্যাম্প কম্বাইন্স হিউমার, ল্যাম্প এখানে হিউমার কম্বাইন্স করেছে হিউমারকে মেলানকলির সঙ্গে, টু ক্রিটিক হাউ সোসাইটি ট্রিটস দ্য এল্ডারলি অ্যান্ড রিটায়ারিং সিভিল সার্ভেন্টস। সুপারঅ্যানুয়েটেড ম্যান চার্লস ল্যাম্বের খুবই গুরুত্বপূর্ণ একটা এসে। আর এজিং, রিডান্ডেন্সি, সোশ্যাল মার্জিনালাইজেশন, এগুলো আমরা থিম হিসাবে পাবো বড় বয়সের। নেক্সট, হাউ ডাজ ল্যাম্প ইউজ স্যাটার? এখানে স্যাটার তিনি ব্যবহার করেছেন বাই লাইটলি মকিং বিউরোক্র্যাটিক রুটিনস অ্যান্ড সোশ্যাল এক্সপেকটেশন হোয়াইল শোয়িং এমপ্যাথি ফর দ্য প্রোটাগনিস্ট। শর্ট, আচ্ছা, ডেসক্রাইব দ্য ন্যারেটার্স কনসার্নস অ্যাবাউট রিটায়ারমেন্ট। ন্যারেটারের যে কনসার্নস রিটায়ারমেন্ট সম্পর্কে, এটা ফিয়ার অফ ইউজলেসনেস, লস অফ আইডেন্টিটি অ্যান্ড সোশ্যাল ইনভিজিবিলিটি, এগুলো হচ্ছে তোমার ন্যারেটারের যে কনসার্ন অ্যাবাউট রিটায়ারমেন্টের পরে এগুলো সম্পর্কে তার উদ্বেগ। লস অফ আইডেন্টিটি, সোশ্যাল ইনভিজিবিলিটি, তাকে আর কেউ চিনবে না, এই যে এই বিষয়গুলো, ইউজলেসনেস, এইগুলো হচ্ছে তার কনসার্ন। হোয়াট টোন ডোমিনেটস দ্য এসে? এই এসেটায় কী ডোমিনেটস করে? টোন। অ্যান্সার, হিউমার মিক্সড উইথ মেলানকলি। এরপরে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ইমেজ ইন দ্য এসে? এই এসেতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ইমেজ আমরা পাই সেটা হলো অফিস রুটিন অ্যান্ড ট্র্যাপিং অফ সিভিল সার্ভিস অ্যাজ সিম্বলস অফ লস মিনিং। এটা আমরা পাবো। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ইমেজ ইন দ্য এসে? তো অফিস রুটিন অ্যান্ড দ্য ট্র্যাপিংস অফ সিভিল সার্ভিস অ্যাজ সিম্বলস অফ লস মিনিং। এরপরে এটা ল্যাম্পসের ভিউ অফ রিটায়ারমেন্টস সাইকোলজিক্যাল কস্ট, মানে ল্যাম্পসের যে রিটায়ারমেন্ট এর যে উদ্বেগ, চিন্তা, অ্যাংজাইটি, সাইকোলজিক্যাল ফিলিংস, এগুলো আমরা দেখতে পাবো এখানে। এখানে ল্যাম্পের মধ্যে যে ব্যালেন্স, কমিক ডিটেল উইথ দ্য হিউম্যান সিম্প্যাথি, তিনি এই গোটা বিষয়টা এখানে বর্ণনা করেছেন। হোয়াট ফ্রম ডাজ দ্য এসে মডেল ফর স্টুডেন্টস? এ পার্সোনাল রিফ্লেকটিভ এসে, এটা আমাদের জন্য একটা পার্সোনাল এবং রিফ্লেকটিভ এসে। ল্যাম্পের বিভিন্ন এসেগুলোই অটোবায়োগ্রাফিক্যাল, পার্সোনাল, এই বিষয়গুলো একটু চার্মস আছে। তাছাড়া এটা হচ্ছে রোম্যান্টিক এজের একটা বৈশিষ্ট্য। হোয়াই ইনক্লুড দ্য এসেস ইন সিলেবাস? ফর ইটস এক্সেম্পলারি স্টাইল অ্যান্ড ইনসাইট ইন্টু ক্যারেক্টার অ্যান্ড সোসাইটি। নেক্সট আমরা ফ্রিডম যাই। ফ্রিডম বাই জি.বি. শ, ইট ইজ অ্যান এসে পাবলিকেশন, ইট ইজ ইনক্লুডেড। অ্যান্ড আর্গুমেন্টেটিভ এসে, এটা লেকচার এক্সার্ট। এখানে থিম হিসাবে পাবো কনসেপ্ট অফ ফ্রিডম, সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ক্রিটিক অফ কনভেনশনাল লিবার্টি। এটা হচ্ছে একটা ক্রিটিক অফ কনভেনশনাল লিবার্টি। এখানে আমরা ডিডাকটিভ, প্রভোকেটিভ, অ্যানালাইটিক্যাল টোন পাবো। কি ফ্যাক্ট হিসাবে আমরা পাবো, সজ এসে অফেন কম্বাইন্স সোশ্যাল ক্রিটিসিজম উইথ উইটটি অ্যাফোরিজম। সজ এসে অফেন কম্বাইন্স উইথ সোশ্যাল ক্রিটিসিজম উইথ উইটটি অ্যাফোরিজম। ফ্রিডম এক্সামিনস দ্যাট দ্য ব্যালেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল লিবার্টি অ্যান্ড সোশ্যাল গুড। এখানে আমরা ব্যালেন্স পাবো দুটো জিনিসের মধ্যে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লিবার্টি আর অন্যটা হচ্ছে সোশ্যাল গুড। এরপরে এই ফ্রিডম হচ্ছে জি.বি. শয়ের লেখা একটা অন্যতম এসে। দ্য সেন্ট্রাল ইস্যুস ডাজ শ অ্যাড্রেস দ্য নেচার অফ ফ্রিডম। হোয়াট সেন্ট্রাল নেচার? এখানে হচ্ছে সেন্ট্রাল যে ইস্যু সেটা হচ্ছে দ্য নেচার অফ ফ্রিডম অ্যান্ড ইটস সোশ্যাল ইমপ্লিকেশন। নেচার অফ ফ্রিডম অ্যান্ড ইটস সোশ্যাল ইমপ্লিকেশন, এটা আমরা পাবো এর মেন সেন্ট্রাল ইস্যু। হোয়াট টোন ক্যারেক্টারাইজেস সজ আর্গুমেন্ট? এখানে আমরা দেখতে পাবো প্রভোকেটিভ টোন আর অ্যানালাইটিক্যাল অ্যান্ড অফেন আইরনিক টোনে এখানে লেখা হয়েছে। একটু বিস্তারিত প্রভোকেটিভ অ্যান্ড আইরনিক টোনে লেখা হয়েছে।
How does Shaw critique conventional ideas of liberty? Answer. He argues that unbridled liberty can harm social cohesion and that freedom must be balanced with responsibility. Freedom must be balanced with responsibility. এরপর what rhetorical device does Shaw favor? What rhetorical device does Shaw favor? এখানে শ কোন ধরনের রিটোরিক্যাল ডিভাইস ব্যবহার করেছেন? অ্যাফোরিজম, ইনভার্সন, প্যারাডক্স আর ডাইরেক্ট আর্গুমেন্ট এখানে তিনি ব্যবহার করেছেন। অনেক প্যারাডক্সিক্যাল জিনিস আমরা পাবো। এই মোটামুটি আমাদের আজকের বিষয়, ঠিক আছে।